আচ্ছা, তো একটা উইয়ার্ড ইনসিডেন্ট হয়েছে যে আমি একটা গ্র্যাব বুক করি, সঙ্গে সঙ্গে একজন পিক করে। তো আমি ওনাকে বলি যে আমি আসতেছি, আমার 5 মিনিট লাগবে, আমি সিঁড়ি দিয়ে নামতেছি বিকজ আমার হেভি ব্যাগ নিয়ে নামতে হবে। উনি আমার হোটেলের সামনে আসেন, আমি নেমে বাইরে বের হয়ে ওনাকে ওয়েভ করি যে হ্যাঁ আমি আসছি, আমার চেক আউট করার জন্য কিটা ড্রপ করতে হবে। আই ডোন্ট নো ওয়াই উনি জাস্ট গাড়িটা টানতে চলে যায়, ঠিক আছে, দেখে কয়েক সেকেন্ড, তারপর টানতে চলে যায়। বুঝলাম না কী হলো, পরে আমি ফোন চেক করে দেখি উনি ক্যান্সেল করছে। ফাইন। তো আমি যখন আবার রিবুক করতে যাই, আমি দেখি 3 রিঙ্গিতের একটা নো-শো ফি তারা অ্যাড করছে। তার মানে এই মহিলা যিনি ড্রাইভার ছিল আমার প্রিভিয়াস, উনি হচ্ছে সেট করছে যে আমি আসিই নাই, দ্যাটস ওয়াই নো-শো ফি অ্যাড হয়েছে। অ্যান্ড আমি আমার নিউ ড্রাইভারের জন্য ওয়েট করতেছি, উনিও মহিলা। আমার 7:45-এ ফ্লাইট, এখন বাজে 6:10-15, আজান দিচ্ছে পিছনে ফজরের। তো লেটস সি, এখন আসতে ওনার যে ড্রাইভার আমি বুক করছি ওনার আসতে 6 মিনিট লাগবে। তো আশা করি 6:40 বা 35-এর মধ্যে আমি পেনাং এয়ারপোর্ট ইনশাল্লাহ পৌঁছে যাব। অলরেডি 6:44 বাজে, 7:45 আমার ফ্লাইট। সো দৌড়াচ্ছি আমার ব্যাগেজ ড্রপ করতে, দেন নাস্তা ফিনিশ করব। লেখা আছে ব্যাগেজ ড্রপ ইকোনমি। লাকিলি আমি 2টা বোর্ডিং পাস একসাথে পেয়ে গেছি, অ্যান্ড আমার ব্যাগেজ আর এখানে কালেক্ট করতে হবে না, ডিরেক্টলি লাঙ্কাউই থেকে কালেক্ট করতে পারবো আলহামদুলিল্লাহ। যদি আমি 2টা টিকিট সেপারেটলি বুক করছি, বাট এখান থেকে ডিরেক্ট লাঙ্কাউইতে আমি গিয়ে এখন কালেক্ট করবো। সো এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার, আই গেস এখান দিয়ে আমাকে যেতে হবে। সিকিউরিটি চেক দিয়ে যেতে হবে এখন আর কি। সো এটা হচ্ছে আমার ফ্লাইট, প্রথম থেকে 2 নাম্বারটা বলতেছে কলিং। সো গেট হচ্ছে B5। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার মেজর ইস্যু হচ্ছে যখন আপনি চেকিং দিয়ে যাবেন, বিকজ চেকিংয়ের টাইমে আপনার সব খুলতে হবে ব্যাগের, অ্যান্ড ব্যাগে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না। আমার ব্যাগে আছে ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরা, দেন মাইক্রোফোন, সব কিছু আমাকে ব্যাগেজে রাখতে হয়, মানে আলাদা সেপারেটেড ডেস্কে রাখতে হয়। দেন সব কিছু চেক হয়, দেন ইউ ক্যান গো। সো বেটার হয়েছে যে আমি ডিরেক্টলি কুয়ালালামপুর আর চেক ইন করতে হবে না, আমি ডিরেক্টলি কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইর ফ্লাইটে উঠে যাব। হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হবে, বাট ডিপার্চারের ভিতরে ওয়েট করবো, বাইরে বের হবো না। বাইরে বেরোলে আবার সব খুলতে হবে আমাকে। ফান ফ্যাক্ট হচ্ছে এখানে একদম ক্লিন জানলা দেখতেছি, বাতিকের জানলাটা এতটাও ক্লিন ছিল না। সো আজকে কিছু সিনেমেটিক ক্যাপচার করতে হবে পেনাংয়ের, কারণ একদম উপর থেকে পেনাং দেখতে কেমন সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড বোর্ডিংয়ের জন্য আলাদা আলাদা লেন ছিল, যেটা একটু বেশি হ্যাকটিক ছিল, লাইক গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। সো আমি ছিলাম গ্রুপ 5। সো আলটিমেটলি বোর্ডিং করছি, এখন প্লেনে বসে আছি। নাও জাস্ট ওয়েট করি কুয়ালালামপুরের জন্য। মজার ব্যাপার হচ্ছে তাদের হচ্ছে পাওয়ার সকেট আছে। সো আমি আমার ল্যাপটপ অ্যান্ড ফোন চার্জ করে নিতে পারবো এখান থেকে। না, অনেকে আস করবেন যে ভাই আপনি তো হয়তো বা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন, বাট কিছু এয়ারলাইন হচ্ছে এখন রেস্ট্রিকশন দিয়েছে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করাতে। লাইক আপনি ফ্লাইট চলাকালীন টাইমে আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার ফোন বা কিছু চার্জ করতে পারবেন না। এটা মোস্ট প্রবলি বাতিক, ইউএস বাংলাইন, আরও কিছু এয়ারলাইন্সে দিয়েছে। সো ওই হিসাবে এখানে আমি যদি ফ্লাইট থেকেই চার্জ করতে পারি, দেন আমার পাওয়ার ব্যাঙ্ক ক্যান ইউজ করতে পারি। And fasten the buckle. Pull on the loose end tightly. Before leaving the aircraft, inflate your life vest fully by আটটা 50 বাজে, অলরেডি আমরা এখন কুয়ালালামপুর ল্যান্ড করছি। তো আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 11:55-তে। আমি যদি বোর্ডিং পাস কালেক্ট করে ফেলছি, আমার কোনো লাগেজ ড্রপ করতে হবে না। তো আমি এখন এয়ারপোর্টে কিছু খাইতে ট্রাই করবো, অ্যান্ড এখানে আবার ব্যাক করবো 11:20-এ, 11:20 আর 11:10, দ্যাট উইল বি মাচ বেটার ফর মি। 11টার দিকেও আসতে পারি মার্জিন অফ সেফটির জন্য, যেহেতু এই ফ্লাইটটা একদম লাস্ট মোমেন্টে আমি অনবোর্ড করছি। সো নেক্সটটা রিস্ক নেব না। অ্যান্ড এই ফ্লাইটে একদম আমি পিছনের দিকে সিট পড়ছে, 22 আর 21। সো সবাই আগে নামুক, দেন আস্তে ধীরে নামি। ফাইনালি উই আর ইন কুয়ালালামপুর। ফ্লাইটে খুব একটা বেশি হেভি কোনো খাবার দেয় নাই, যেহেতু 1 ঘন্টার ফ্লাইট ছিল। শুধুমাত্র রোস্টেড বাদাম দিছে, একটু সল্ট দেওয়া ছিল। সো নট ব্যাড, বাট স্ন্যাক্স ছিল।
সো এখন আমাকে একটা হেভি একটা মিল নিতে হবে, কারণ আমি লঙ্কাউই যাব হচ্ছে 1:05, সো দুপুর হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে একটা 30 রিঙ্গিদের স্মল উফার নিয়েছি। সো এটাকে ট্রাই করব। আমি জুনিয়রটা নিয়েছি বিকজ আমি অন্য কিছু ট্রাই করতে চাচ্ছি, আমি জাস্ট বার্গার কিংয়ে থাকতে চাচ্ছি না। সো যেহেতু বার্গার কিং পাইছে, অন্যান্য ফুড চেনগুলো হয়তো পেতে পারি, লাইক ম্যাকডোনাল্ডস আর অন্য কিছু, তো ওগুলো আমার ট্রাই করার ইচ্ছা আছে। বাট ফর নাও আগে এটা খাই। গেস করেন যে ফ্লাইটটা দিয়ে আমি পেনাং থেকে কুয়ালালামপুর আসছি, 1 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট, আর 1 ঘন্টা ফ্লাইট ধরে নেন। অ্যান্ড সাথে 20 or 25 কেজির মতো লাগেজ ইনক্লুডেড ছিল, স্ন্যাক্স ছিল, পানি ছিল, অ্যান্ড ইন ফ্লাইট এন্টারটেনমেন্টও ছিল, বিকজ লাইক আপনি চাইলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আপনি চাইলে মিউজিক শুনতে পারতেন। তো এই 1 ঘন্টার ফ্লাইট কত টাকা কস্ট করতে পারে? পেনাং থেকে কুয়ালালামপুরের ডিস্টেন্স আপনার ঢাকা থেকে কক্সবাজারের থেকেও বেশি, অ্যান্ড ঢাকা থেকে কক্সবাজারের স্ট্যান্ডার্ড একটা টিকিটের দাম 4000 টাকা। আমি কত দিয়ে কিনছি গেস করেন কমেন্ট সেকশনে, ভিডিওটা পোস্ট করে। আচ্ছা, সো আমি কিনছি হচ্ছে এটা মাত্র $9.63 দিয়ে, অর্থাৎ 1172 টাকা সামথিং আমার পড়ছে। বোর্ডিং গেটের সামনে দাঁড়াইছিলাম, অ্যান্ড অল অফ আ সাডেন কিছু বাঙালি পাই, খালি একটা ওয়ার্ড আমার কানে আসছে, দ্যাট ইজ নর্থ সাউথ। আমি বললাম নর্থ সাউথ কী, মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি নাকি? পরে কান খাড়া করে শুনি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছে। পরে কনফার্ম হলাম আচ্ছা বাংলাদেশি। বেসিক্যালি অ্যানিসু নিয়ে পজিটিভ না নেগেটিভ কথাই বলতেছিল, লাইক অ্যানিসু গ্র্যাজুয়েট করে নাকি কিছু করতে পারেনি এরকম কিছু। তো আমার কানে একটু জাস্ট খটকা লাগলো, আচ্ছা এটা নর্থ সাউথ ইউনিভার্সিটি বলতেছে নাকি জাস্ট নর্থ সাউথ ওয়ার্ডটা ইউজ করছে। সো বাংলায় ছিল বলে আমি বুঝে গেছি এটা নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো আমি একটু পাশে গিয়ে ভাব নিয়ে বললাম ভাই কি বাঙালি? বলছে হ্যাঁ ভাই বাংলাদেশি। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, নর্থ সাউথ নিয়ে বলছেন তো তাই আমার কানে আসছে, আমিও এনইসিউতেই পড়তেছি 3rd ইয়ারে। সো উনি বললো যে আচ্ছা আচ্ছা ভাই, ওনার মনে কোনো কাজিন আছে বেসিক্যালি, ওরা আই গেস বের হয়ে গেছে, একটু লাইফ ম্যাচড আপ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই ওটা নিয়ে ওনারা কথা বলতেছিল। অ্যান্ড আইরনিক্যালি ভাইয়া নিজেও হচ্ছে এনইসিউতে এমবিএ করতেছে। দেখেন প্রায়োরিটি বোর্ডিং বুঝি যে বিজনেস ক্লাসে প্রায়োরিটি বোর্ডিং দিতেই পারে, বাট হোয়াট ইজ গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 অ্যান্ড গ্রুপ 6? মানে 6টা গ্রুপ বানিয়ে ফেলছে। It contains additional information such as the brace position. সো একটা 3 বাজে আমরা ল্যান্ড করছি, অ্যান্ড এখন একটা জিনিসের টেনশন হচ্ছে, সেটা হচ্ছে যে আমার লাগেজগুলো কি আদৌ লঙ্কাউই আসছে নাকি। কারণ ওরা যদি কোনো কারণে ভুলক্রমে আমার লাগেজগুলো শিপ না করে তাহলে ওটা কুয়ালালামপুরে রয়ে গেছে। ইফ আই এম নট রং লাগেজ চলে আসার কথা লঙ্কাউইতে, ইভেন আমি কনফার্মও করে নিছি, বাট স্টিল একটা ভয় কাজ করতেছে, মানে এটা ভয় যে কাজ করে ওরকম আর কি। ফাইনালি টেনশন বাদ দিয়ে ব্যাগেজ চলে আসছে আমার লঙ্কাউইতে। আমি অনেক টেনশনে ছিলাম বিকজ লাইক আমি 2টা ফ্লাইটই হচ্ছে সেপারেটলি বুক করছি, যেহেতু একটা একদিন বুক করছি আর একটা 2 দিন পরে বুক করা হয়েছে। তো আমি একটু কনফিউজ ছিলাম যে আদৌ আমার লাগেজ আসবে নাকি, বিকজ বোর্ডিং পাস সেপারেটেড দেওয়া হয়েছে। বাট লাকিলি আমার লাগেজ চলে আসছে, অ্যান্ড মোটামুটি বাকিদের তুলনায় আগেই আসছে। সো নাও এটাকে ধাক্কা দিতে দিতে এখানে নিয়ে রাখবো, বিকজ ক্যাব বুক করতে হবে। বেসিক্যালি আমি যখন ট্যুরে যাই তখন মাথা একটু ঠান্ডা রাখতে ট্রাই করি, বাট আজকে হচ্ছে একটা সিএসসি কোর্সে গ্রেড পেয়ে মাথার মধ্যে পুরো গরম হয়ে আছে, বিকজ লাইক আমি ধরেন 87 পাইছি, বি প্লাস আসার কথা, ওকে ঠিক আছে ফাইন। আমার ফ্রেন্ড 88 পাইছে, ওরও বি প্লাস আসার কথা, ফাইন, সেটা বি প্লাসই ছিল। গ্রেড সাবমিশনের পরে দেখি ওর A-, আমাদের যাদের 87 ছিল তাদের হচ্ছে বি প্লাস। তো সেম ওয়েতে স্যার নাকি 2 মার্কস করে গ্রেস করছেন, যার ফলে হচ্ছে গ্রেড অনেকের বাড়ছে অনেকের বাড়ে নাই। সো উইচ ইজ টোটালি আনফেয়ার, কারণ ইন দি এন্ড অফ দ্য ডে কেউ আপনার মার্কস দেখবে না, সেটা আপনার গ্রেডটা আসবে। অ্যান্ড আমি গ্র্যাব অলরেডি বুক করে ফেলছি, সো গ্র্যাবটা ক্যাচ করতে যাচ্ছি। আই গেস এটাই গেট 3।
তো এখন বাজে হচ্ছে 1:32। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে লাঙ্কাউই কটেজ আছে সেখানে যাব, যে চেক ইন করবো, হয়তো ফ্রেশ হবো, শাওয়ার নেবো, দেন বের হবো বিকালবেলা ঘুরতে। আর আমার ঘুম দরকার, কারণ কাল রাত্রে খুব একটা ঘুমাইতে পারি নাই। ভদ্রমহিলা আমাকে 60 মিনিটের আগে নামাই দিচ্ছে, বিকজ লাইক এখানে নাকি ইউটার্ন করার কোনো জায়গা নেই। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, অবশ্য ভারী কোনো কিছু নাই। অ্যান্ড সামনে এটাই মনে হয় আমাদের কটেজ লাঙ্কাউই, মেবি। লেট মি শো ইউ। ইয়েস, এইটা, ইফ আই এম নট রং এটাই হবার কথা। ইয়া, কটেজ লাঙ্কাউই। সো বাইরে যাওয়া যাক। এখন ওনাকে আমার রুমটা রেডি হয়নি, ওনারা বললো, যদিও চেক ইন টাইম 2টায়, চেক ইন 2টায়, চেক আউট 12টায়। সো অলরেডি প্রায় 2টা বেজে গেছে, আর 2-3 মিনিট বাকি। বেসিকলি এখন আমি বের হইতেছি আমার রুম থেকে লম্বা ব্রেকের পর। আমার এই ডরমিটরি হচ্ছে 4টা বেড আছে, নিচেরটা আমার। এখানে কে আছে আই ডোন্ট নো, আসার পর আমি পাইনি কাউকে, অ্যান্ড এটাও আমি পাই নাই। বাট ইনি হচ্ছে ইংল্যান্ডের। সো ইয়া, মানে ইংল্যান্ড, বাংলাদেশ, আননোন, আননোন। ফর হাউ মেনি ডেজ ইউ আর গোয়িং টু স্টে হিয়ার? I've only been here for 4 years. 4 years? You are living here for 4 years? In Langkawi or different part of Malaysia? Ah, why? Right, it's a nice island. You are staying in this cottage for 4 years? I stayed here before, but somewhere else on the island. Okay. Why did you choose Langkawi? Like there are a lot of places. I was kicked out of Thailand, They kicked it out. Kicked you out. Why? claiming I was working. I had a shift that wanted to take over my restaurant, my girlfriend's restaurant, and he claimed I was working, and he had connections with immigration, so they kicked me out. এখন প্রায় 5:30 বাজে। সো এখন বের হয়েছে চেক করতে যে খাবার টাবার কেমন আছে এখানে, অ্যাজ আমার এখন পর্যন্ত হচ্ছে লাঞ্চ করা শেষ হয়নি। সো আরেকটা জিনিস হচ্ছে, এখানে স্কুটার রেন্ট পাওয়া যাবে হচ্ছে 40 রিঙ্গিতে 24 ঘন্টার জন্য। প্রবলেম হচ্ছে আমার সাথে কেউ নাই, সো আমাকে একা চালাতে হবে স্কুটার, যদি আমি স্কুটার রেন্ট নিই। আর 24 ঘন্টা মানে এখন যদি নিই, কালকে 24 ঘন্টা, মানে কালকে বিকেল পর্যন্ত। প্রবলেম হচ্ছে কালকে হচ্ছে আমি আইল্যান্ড হপিং করবো, সো অলরেডি 5-6 ঘন্টা ওখানে চলে যাবে। তো আলটিমেটলি 24 ঘন্টার জন্য নিলেও আজকেই চালানো হবে। তো এখানে সবগুলো বাসে অনেকটা এরকম অ্যাস্থেটিক, অ্যান্ড কোনো পাকা বাসা নেই এখানে, সবগুলাই কাইন্ড অফ টিন শেডের। অ্যান্ড আমি এতক্ষণ যে হোটেলগুলোতে ছিলাম মেজরিটিটাতেই হচ্ছে আপনার বয়েজের জন্য আলাদা ডরমিটরি ছিল, মেয়েদের জন্য আলাদা ডরমিটরি ছিল, অ্যান্ড এখানে মিক্সড। লাইক আমি যে ইউরোপিয়ানের কথা বলছি সেটা কিন্তু একজন মহিলা আর টিনেজ গার্ল, আই ডোন্ট নো, মানে যাই হোক আমার থেকে হয়তো 1-2 বছর একটু বড় সড়ো হবে। সো এটাই আর কি, মানে এখানে একটু কী বলে মিক্সড ডরমিটরি বেসিকলি। সো আমি যখন চেক করছিলাম, আমার যতটুকু মনে আছে আমি অনলি মেলদের জন্য ডরমিটরিটা সিলেক্ট করছিলাম, বাট আর অন্য কীভাবে মিক্সড আপ হয়ে গেল। অ্যান্ড যে বয়স্ক আঙ্কেলকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি ডেনমার্কের, উনি 4-5 বছর ধরে নাকি এখানে আসেন লাঙ্কাউইতে। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে আসেন, মানে কোন ভিসাতে। উনি বললো যে উনি এখানে 90 দিন থাকে, দেন আবার চলে যায়, আবার 10 দিন পরে আসে, দেন এগেন 90 দিনে ভিসা পায় অন অ্যারাইভাল, যেহেতু ডেনমার্কের নাগরিক। সো ইন্টারেস্টিং ভাই, পাসপোর্ট যাদের অনেক স্ট্রং তারা যখন মন যায় চলে আসতে পারে, আর আমাদের জন্য হচ্ছে সব ভিসা রেস্ট্রিকশন, অ্যান্ড যার জন্য দায়ী আমরা নিজেরাই। এটা হচ্ছে থাই রেস্টুরেন্ট, বাট আমি থাই রেস্টুরেন্ট এখন খাওয়ার মুড নাই, অ্যাজ আমি কয়েকদিন পরে আবার থাইল্যান্ড যাচ্ছি। সো এখানে মেন রোডে এসে আমি 2টা দোকানে কথা বলতেছি যে জানার জন্য আইল্যান্ড হপিংয়ের প্যাকেজ কত। ফার্স্ট দোকানে চাইছে 40 রিঙ্গিত, আমার হোটেলে চাইছে 35 রিঙ্গিত। কারণ মজার ব্যাপার হচ্ছে, আমি যখন জিজ্ঞেস করলাম আমার হোটেলে তো 35 রিঙ্গিত চাইছে, আপনি তাহলে কেন 40 চাচ্ছেন? উনি বললো ডিফারেন্ট বোট। সো বোটেরও একটা কাহিনী আছে। তো আমি একটু যাচাই বাছাই করে দেন আইল্যান্ড হপিং তো মাস্ট নেব। ম্যানগ্রোভ হয়তো এবার নেওয়া হবে না, যেহেতু আমার কাছে খুব একটা টাইম নেই। সো আইল্যান্ড হপিং মাস্ট। আমি পেনাং ছিলাম, আমি হচ্ছে কুয়ালালামপুর ছিলাম, আমি ক্যামেরন ছিলাম, কোথাও এত গরম ছিল না ভাই। আমি লিটারালি গলতেছি, মানে আমি মেল্ট হচ্ছি ভাই, অনেকটা মনে হইতেছে খুব এক্সট্রিম গরম। সো বেসিক্যালি আমি খুঁজতেছি কিছু অ্যাফোর্ডেবল মিল। সো এখান থেকে আমি কিছু একটা নিতে যাচ্ছি। তাহলে
হ্যাঁ, এখন এখানে একটা আমার মেনু লাগবে, খুব হেভি লাঞ্চ দরকার। সো এখানে রাসি গোরেং কাম্পাং মালাই স্টাইল ফ্রাইড রাইস হচ্ছে ডিম দিয়ে বেসিক্যালি ওরা করছে, অ্যান্ড বিফ দিয়ে যেটা করছে সেটা হচ্ছে 14 রিঙ্গিত। সো আমি হয়তো বা এটা নেবো বিফেরটা, কারণ বিফ এখান থেকে খাওয়া হয়নি। সো আয়াম মিন্স মুরগি, রাইট? আচ্ছা বিফ এটা নিই, নাসি গোরেং ডাগিং, রাইট? ঠকছি ভাই, ঠকছি, অ্যামাউন্ট খুবই কম। রাইসের অ্যামাউন্ট যা, সেটাতে মনে হচ্ছে না আমার পেট ভরবে, কারণ রাইসের অ্যামাউন্ট খুবই কম। খাওয়া ডান, অ্যান্ড দেখে মনে হচ্ছিলো কোয়ান্টিটি যে অনেক কম, বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল, কারণ খাওয়ার পর পেটে আর চিপস খাওয়ার জায়গা ছিল না। সো শুরুতে যদিও মনে হয়েছে কম, বাট আসলে ভালোই দিছে কোয়ান্টিটি আন্টি, অ্যান্ড টেস্ট ওয়াজ নট ব্যাড, একটু সল্টি লাগছে, বাট আই গেস এখানে কালচার এরকমই, বিকজ লেখা ছিল ফ্রাইড রাইস উইথ বিফ, বাট এটাকে বলে নাসি কান্দার দিমাং অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এখানে স্কুটার রেন্ট করা খুবই কমন, বাট 40-45 রিঙ্গিত। সো আমার এখন বিকাল বেজে গেছে, সো মেবি আমার স্কুটার রেন্ট করা এবার হচ্ছে না। সো সামনে দেখতে পারতেছেন সমুদ্র সৈকত, এটার জন্যই আসছি লঙ্কাউড়িতে। 14 is 14. 14. What's your name, by the way? Which one? Many. Your. Zach. অ্যান্ড কালকে আমি ট্রাই করবো কোনো বাংলাদেশি ম্যানেজ করতে, বা কাউকে ম্যানেজ করতে, যার সাথে আমি এখানে সুইম করতে পারবো। অ্যান্ড আমার জন্য থাইল্যান্ড তো আসি, থাইল্যান্ডে আমি তো অনেক দিন থাকতে যাচ্ছি, অ্যান্ড থাইল্যান্ড তো পুরোটা বিচের উপরই চলবে, লাস্টে 2 দিন খালি চাংমাইয়ে থাকবো। সো ভালো প্ল্যান আছে, আপাতত এখানে নামতে হবে এমন কোনো ম্যান্ডারি না। সো এখানে পোলা প্যান্ডা হচ্ছে গোসল করতেছে, আমি আজকে পানিতে তো অ্যাটলিস্ট নামতেছি না, যেহেতু আমি একা আছি, অ্যান্ড এই অবস্থায় আমি যেতেও চাচ্ছি না। সো আপাতত জন্য আজকে গোসল হচ্ছে না। সো আই এম মেকিং আ व्लॉग, आप कुछ कहना चाहते हो? Pakistan is very beautiful. बेसिकली इन विच पार्ट, लाइक कौन सी जगह पे विजिट करना अच्छा रहता है? Swat, Murray, स्वात, मरी, देन Kashmir, कश्मीर, आज़ाद कश्मीर, राइट? ओके, इस्लामाबाद, Islamabad, ओके, कराची। Karachi. कराची क्या सेफ है? Karachi बिल्कुल safe है. मैंने जितना सुना है वहाँ पे लाइक लोकल गुंडे गन लेके घूमते हैं। এখানে সমুদ্রের পাড়ে বসে রবীন্দ্রসঙ্গীত, তাও অর্ণবদার গলায় যদি শুনি, তা না হলে সমুদ্রের পাড়ে এসে করলামটা কি? সোলো ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছবি তোলা নিয়ে। র্যান্ডম মানুষদের বলতে হয় যে ভাই একটু ছবি তুলে দেন, কেউ হয়তো খুব একটু ভালো পারে, কেউ একটু খারাপ পারে, তো সব মিলিয়ে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। আজকে খুব একটা ছবি তুলতে পারিনি, আশা করি আজকে হোস্টেলে গিয়ে ভালো ফ্রেন্ডশিপ করতে পারবো কয়েকজনের সাথে, কালকে তাদের সাথেই ঘুরবো। কালকে প্ল্যান হলো হপিং আইল্যান্ড করবো আর কি, মানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে আমাদের ঘোরাতে থাকবে। 35 রিঙ্গিত হোটেল থেকে চাইছে, সেটাতেই আমরা যাচ্ছি। অ্যান্ড আমার কিছু টাকা ক্যাশ আউট করতে হবে, বিকজ আমি টাকা ভাঙিয়েছিলাম একদম ফার্স্টের দিন, যেদিন আমি মালয়েশিয়া ল্যান্ড করি, 400 রিঙ্গিত ভাঙিয়েছিলাম। আমার কাছে এখন রাফলি 30-40 রিঙ্গিতের মতো আসছে। তো আপনারা বুঝতে পারতেছেন আমার কেমন খরচ গেছে। বেশি খরচ তো কালকেই চলে গেছে পেনাং হিলে, ওখানে প্রায় 100 রিঙ্গিত চলে গেছে। তো আপাতত ওই সামনে হচ্ছে আগুনের শো হচ্ছে, ফায়ার শোটা দেখে আসি, আর টাকা তুলতে হবে আমার। ওই যে উপরে দেখতে পারতেছেন আগুন উঠতেছে। তো কিছুক্ষণ ফায়ার শো দেখি, তারপরে এটিএমে যে এটিএম থেকে আমার টাকা তুলতে হবে, কারণ টাকা প্রায় শেষের দিকে। 200 রিঙ্গিতের মতো তুলবো, আশা করি 200 রিঙ্গিত 2 দিন চলে যাবে। 200 রিঙ্গিত 2 দিন আরামসে চলার কথা, বাট কালকে যে অ্যাক্টিভিটিসগুলো করবো সেখানে ভালো খরচা যাবে বস, বিকজ লাইক আমি যে আইল্যান্ড হপিংটা করবো সেটাই 35 রিঙ্গিত, বাসায় এসে যদি আমার স্কুটার চালানোর ক্যারা উঠে 40 রিঙ্গিত, সো ভালো খরচ যাবে কালকে। অ্যান্ড এই এক্সপিরিয়েন্স আবার পাবো নাকি পাবো না সেটাও জানি না। সো
যেই জায়গায় কিপটামি করা উচিত না সেখানে আমি কখনো করি না, আর যেখানে করা যায় লাইক খাবার, হোটেল, এগুলোতে আমি ভরপুর কিপটামি করি। ক্যান্ডেল লাইট ডিনার আছে বাট কাপলদের জন্য, আমার মতো সিঙ্গেলদের জন্য না। সিঙ্গেল মানুষদের জন্য কোনো ক্যান্ডেল লাইট ডিনার নেই যেখানে একা বসে বসে শান্তি মতো খাবো। সব কাপলরা বসে আছে, লাইক এখানে এক কাপল, এখানে আরেক কাপল। তো আমরা এখন বাইরে চলে আসছি বিচ থেকে। এখন বেসিক্যালি খুঁজতে হবে এটিএম। ফার্স্টে তো আমি বুঝতেই পারিনি এগুলোর ভিতরে যে রিয়েল মানুষ আছে আদৌ, বাট যাক তারা অনেক হার্ডওয়ার্ক করতেছে। হেয়ার উই গো, ওই যে মায়া ব্যাংক দেখতে পারতেছে। অ্যান্ড অলওয়েজ কি এই মে ব্যাংকের এটিএমের সামনে এত সিরিয়াল থাকে আর উইথড্রয়াল। ওকে, সো এটিএম চার্জ সহ পড়লো 220 রিঙ্গিতে $54.17। সো বাংলা টাকায় কনভার্ট করলে এটা আসতেছে। সো এখানে কনভার্সন সব দেখতে পারতেছেন আপনারা। এটিএমই বেটার আমার কাছে মনে হয় ক্যাশ ডলারের তুলনায়, কারণ ক্যাশ ডলার প্রায় সিমিলার রেটই তারা অফার করতেছিল। সো আই গেস এটিএম বেটার।